আমার চাকরি নিয়ে ঠাট্টা করবেন না প্লিজ। কলেজ এলাকার ছেলে ছোকরাদের কাছ থেকে ব্যঙ্গ বিদ্রূপের অনেক খোঁচা সহ্য করেছি। শহরের লাশ রাখা ঘরে রাতের কেরানির কাজ আমার যে খুব একটা পছন্দ তা নয়, তবে তার কতগুলো সুবিধেও আছে। প্রথমত, এ চাকরিতে দিনের বেলায় কলেজে পড়াশোনা করার সুবিধে রয়েছে, আর রাতে সামান্য নিয়মমাফিক কাজ আর তন্দ্রার ফাঁকে ফাঁকে বই নিয়ে বসার সময় পাওয়া যায়। ক্যালকুলাসের কোনো অঙ্ক নিয়ে যখন মাথার মধ্যে তোলপাড় করছি, তখন লেবেল লাগানো নম্বর দেওয়া ড্রয়ারে শুয়ে থাকা বাসিন্দারা আমাকে একটুও বিরক্ত করে না, অন্তত আমি তাই ভাবতাম। আজ রাতেও আমি এসে রোজকার মতো ওয়ালফ ডেলিকে ছুটি দিয়ে দিলাম। ওয়ালফ সবসময় কাজ নিয়ে লেগে থাকে। কাজ নিয়ে লেগে থাকার কারণ ওর বয়স আর খোঁড়া পা। চাকরি ছেড়ে পালানোর এই মুহূর্তটার জন্যেই যেন প্রতিদিন ও বেঁচে থাকে। সুতরাং বরাবরের মতো এক নিঃশ্বাসে ঘোঁত করে হ্যালো এবং বিদায় বলল ওয়ালফ। তারপর খোঁড়া পায়ে অদ্ভুত তৎপরতার সঙ্গে লাশঘর থেকে বেরিয়ে যায়। গভীর নিস্তব্ধতায় ভরা পাশের ঘরে এসে ফ্লাস্ক, ট্রানজিস্টার আর কয়েকটা পড়ার বই ডেস্কের ওপর নামিয়ে রাখলাম। আমি এখন সম্পূর্ণ একা। রেকর্ডের ভারী খাতাটা সামনে টেনে নিলাম চোখ বুলিয়ে নেবার জন্য। রোজকার নামধামগুলো ওয়ালফ পরিষ্কার টানা হাতের লেখায় লিখে রেখেছে। জলে ডোবা যুবক, মোটর দুর্ঘটনায় মৃত মহিলা ও পুরুষ, বিছানায় আগুন লাগা সত্ত্বেও জেগে ওঠেনি এমন এক মাতাল, ছুরির লড়াইয়ে হেরে যাওয়া যুবক, নদীতে পাওয়া মহিলার মৃতদেহ। না, ওয়ালফের দিনটা রোজকার মতোই কেটেছে। তার মানে গত সপ্তাহের বুড়িটার মতো কোনো লাশ আসেনি। বুড়িটা জঘন্য, নোংরা, আর সেই রকমই নোংরা এক আস্তানায় একা একা থাকতো। এমনিতে ছিল বদ্ধ পাগল, কিন্তু সবসময় এক স্বপ্নের দেশে বাস করত যেন। সেখানে সে নোংরা নয়, সকলের করুণার পাত্রীও নয়, বরং সে ভাবত অন্ধকারের শক্তির ওপর তার খবরদারির ক্ষমতা রয়েছে। সে এন্ডারের চতুর্থ মায়াবিনী। অজ্ঞতা ও কুসংস্কারের ডিপো ছিল সেই বস্তি অঞ্চলটা। সেখানে বুড়ির প্রতিবেশীরা সত্যি সত্যি তাকে ডাইনি ভাবত, তার অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করত। অবশ্য তাকে দেখেও তাই মনে হতো। কঙ্কালের মতো মুখ, লম্বা নাকের ডগা একটা আঁচিল, মুখে একটাও দাঁত না থাকায় থুতনিটা ছুঁচলো ও লম্বা মনে হতো, আর ভাঙা দুগালের ওপরে ঝুলে থাকতো নোংরা চুলের গোছা। হাত গুনে ভবিষ্যৎ বলে ভালোবাসার মন্ত্রপুত ওষুধ বেচে তার আধপেটা খাবার জুটেই যেত। তবে বুড়িটার কিন্তু একটা গুণ ছিল, কারো খারাপ সে করতো না, অন্তত তার প্রতিবেশীরা তাই বলতো। কিন্তু একদিন এক ভ্যাপসা গরমের রাতে নিজের বাড়ির ছাদে উঠে গেল সেই এন্ডারের চতুর্থ মায়াবিনী। কেউ ঠিক জানে না সে পা পিছলে পড়ে গেছিল নাকি উড়ে ছাদে যাওয়ার চেষ্টা করেছিল। সে যাই হোক, 6 তলা নিচের অ্যাসফাল্টের রাস্তা থেকে তাকে চেঁচে তোলা হয়, নিয়ে আসা হয় এখানে এবং 14 নম্বর ড্রয়ারে জমা দেওয়া হয়। শীততাপ নিয়ন্ত্রিত বাক্সে বন্দী হয়ে সে 4 দিন ছিল। তারপর দূরের কোনো রাজ্য থেকে তার এক কেতাদুরস্ত ছেলে এসে হাজির হলো মৃতদেহ দাবি করতে। সে চলে যাবার পরেও ওয়ালফ ডেলি স্বস্তি পায়নি। বুড়ো খালি বলেছে, মায়েরই বলছি 14 নম্বর ড্রয়ার থেকে এমন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, ঠিক যেন গন্ধকের মতো। আমি কিন্তু কিছু টের পাইনি। যে বদগন্ধ আমার নাকে ধরা পড়ে তা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির গন্ধ। সেখানে ক্লাসের পড়াশোনার সঙ্গে তাল রাখতে আমাকে রোজ হিমশিম খেতে হয়। রেকর্ডের খাতা থেকে চোখ সরিয়ে ঘরগুলোর নিয়মমাফিক টহলে বেরোলাম। পাশের ঘরটা মাপে বেশ বড়, উজ্জ্বল আলোয় আলোময়, ঠান্ডা এবং নিষ্প্রাণ। ঘরের মেঝে তকতকে ধূসর টালিতে বাঁধানো এবং তা থেকে সামান্য অ্যান্টিসেপটিকের গন্ধ নাকে আসছে। ঘরের ওপ্রান্তে বড় দুপাল্লার দরজা, সেটা পেরোলেই ছোট্ট বারান্দা। মৃতদেহ প্রথম সেখানে এনে রাখা হয়। দরজার কাছেই ছোট ছোট চাকা লাগানো লম্বা সরু একটা মার্বেল পাথরের টেবিল। সুখের কথা এই মুহূর্তে সেটা খালি।
ঘষে মেজে পরিষ্কার করা এবং অনিবার্য ব্যবহারের জন্য অপেক্ষা করছে। শীততাপ যন্ত্রের চাপা ফিসফিসে গুঞ্জন যেন সোনার চেয়ে অনুভব করা যায় বেশি। আমার ডান দিকের অতিকায় মৌচাকের মতো দাঁড়িয়ে রয়েছে সারি সারি ড্রয়ারের থাক। এখানে মৃতদেহগুলো রাখা হয় যদি কেউ দাবি করে সেই জন্য, নয়তো শেষমেশ কোম্পানির খরচায় সেগুলো কবর দেওয়া হয়। যে যে ড্রয়ারে লাশ আছে সেগুলো জাহাজের টিকিটের মতো কার্ড লাগানো। লাশ রাখার সময় সরু তার দিয়ে ড্রয়ারের হাতলের সঙ্গে কার্ডগুলো বেঁধে দেওয়া হয়। নিছক কোনো শব্দ শোনার আশাতেই হালকা সুরে শীষ দিতে দিতে ড্রয়ারের কার্ডগুলো রেকর্ড খাতায় লেখা নামগুলোর সঙ্গে মনে মনে মিলিয়ে দিতে লাগলাম। 14 নম্বর ড্রয়ারের কাছে আসতেই একটা গন্ধ নাকে এলো। গন্ধ শুঁকতে গিয়ে হাঁচি পেল। এই তাহলে ওয়ালফ ডেলির গন্ধকের গন্ধ, আপন মনেই বিড়বিড় করলাম। 14 নম্বর ড্রয়ার পেরিয়ে দুপা গিয়েই থমকে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ফিরে তাকালাম। 14 নম্বরে কোনো মৃতদেহ আছে বলে তো রেকর্ড খাতায় ওয়ালফ কোনো নাম লেখেনি, কিন্তু ড্রয়ারের হাতলে দেখছি কার্ড ঝুলছে। ড্রয়ারের কাছে এসে ঝুঁকে পড়লাম, হাত বাড়ালাম কার্ডটার দিকে। আমার ঠোঁট থেকে শীষের শব্দ ক্রমশ মিলিয়ে গেল নিস্তব্ধতায়। অন্যমনস্কভাবেই কার্ডটাকে একবার উল্টে দেখলাম, তারপর আরও একবার, আগের চেয়ে আরও বেশি ক্ষিপ্রতায়। সোজা হয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলাম। কার্ডের দুপাশটাই সাদা। ওয়ালফ বুড়ো হতে পারে, কিন্তু এখনও ওর ভীমরতি ধরেনি। ড্রয়ারের কার্ডে নাম লিখতে ভুলে যাওয়াটা তো ওর স্বভাব নয়। তারপর আপন মনে হেসে উঠলাম। ব্যাটা বুড়ো বোধ হয় আমার সঙ্গে মশকরা করতে চাইছে। ওয়ালফ যে ঠাট্টা মশকরাও করতে পারে এ ধারণা তো আমার আগে ছিল না। আমার ঠোঁটে শীষের হালকা সুর আবার ফিরে এলো। ড্রয়ারের হাতল ধরে এক হ্যাঁচকা টান মারলাম। ছোট ছোট রোলারে ভর করে ড্রয়ারটা সরসর করে খুলে এলো। আমার শীষের সুর পাল্টে গেল এক চাপা চিৎকারে এবং মাঝপথেই থমকে গেল। ড্রয়ারের মেয়েটা বয়সে যুবতী, মাথার চুল সোনালি, যথেষ্ট সুন্দরী, এমনকি মরে যাবার পরেও। জুতোর ভেতরে আমার পায়ের বুড়ো আঙুল গুটিয়ে যেতে চাইছিল। মেয়েটির দিকে অপলক তাকিয়ে রইলাম। চমৎকার মুখের গড়ন, গায়ের চামড়া বিবর্ণ তামাটে সাটিনের মতো, চোখ দুটো এমনভাবে বোঝা ঠিক যেন ঘুমোচ্ছে, লম্বা লম্বা চোখের পাতা যেন ঘন ছায়ার রেখা। পরনে সাদা নাইলনের ইউনিফর্ম, কলারে নার্সদের পিন আটা। একমাত্র ব্যক্তিগত সজ্জা বলতে একটা সোনার ব্রেসলেট, সরু চেনের সঙ্গে লাগানো একটা ছোট লকেট। লকেটের দুটি আদ্যক্ষর খোদাই করা, ZL। স্বর্ণকেশীর থেকে চোখ সরিয়ে চটপট ফিরলাম পাশের ঘরে। টেবিলে রাখা খাতাটা এক ঝটকায় টেনে নিলাম। বুড়ো ডেলির প্রতি আমি অবিচার করতে চাই না। রোজকার ভর্তির নামের লিস্টে আঙুল বুলিয়ে চললাম। ইতস্তত করলাম। আগের পাতা উল্টে গতকালের লিস্টে চোখ বোলালাম। তারপর তার আগের দিন, না 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 না, 14 নম্বর ড্রয়ারে তো কাউকেই ভর্তি করা হয়নি। আবার লাশ ঘরের দিকে রওনা দিলাম। শীষ দিতে ঠোঁট ছুঁচলো করলাম, তবে শীষের শব্দ বেরোলো না। দু ঘরের মাঝের দরজার ওপর দিকটা কাঁচের। কাঁচ ভেদ করে চোখ মেলে দিলাম। দরজা খোলার কোনো প্রয়োজন নেই। 14 নম্বর ড্রয়ারটা আমি খোলাই রেখে এসেছি এবং স্বর্ণকেশী ZL এখনও সেখানে রয়েছে। এ সত্য জীবনের মতোই বাস্তব ও মৃত্যুর মতোই অমোঘ। সন্তর্পণে টেবিলে বসলাম। রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম একবার। গভীর একটা শ্বাস টেনে ফোন তুলে নিলাম। ডায়াল করলাম ওলাফ ডেইলির নাম্বারে। ওর ফোন বাজছে। আমি তখন একটা চোরা চাউনি দিলাম লাশ ঘরের দিকে। 6বার কি 7বার ফোন বাজার পর ওলাফের বউ ঘুম জড়ানো গলায় জবাব দিল, না, ওলাফের পক্ষে কথা বলা সম্ভব নয়, কারণ সে এখনো বাড়িই ফেরেনি। তারপর হঠাৎই একটু নরম সুরে বলে উঠল, 1 মিনিট ধরুন, মনে হয় ও ফিরে এসেছে। গলা খাঁকারি দিয়ে বউয়ের কাছ থেকে ফোনটা নিল ওলাফ।
হ্যালো, কি ব্যাপার? আমি টুলি ব্রানসন বলছি, মিস্টার ডেলি। তোমার ইয়ার দোস্ত কে কোথায় বোতল খুলে বসেছে, তার জন্য আমি তোমার জায়গায় ডিউটি দিতে পারবো না। না স্যার, তা নয়। আমি আসল ব্যাপারটা হলো 14 নম্বর ড্রয়ারের মেয়েটা, আহ, ওই সম্পর্কে একটু ইনফরমেশন দরকার ছিল আর কি। 14 নম্বরে তো কেউ নেই টুলি। হ্যাঁ স্যার, আছে। 14 নম্বরে একটা মেয়ে আছে, অল্প বয়সী, সোনালি চুল, ফুটফুটে একটা মেয়ে। মরেছে বলে বিশ্বাসই হতে চায় না। আপনার নিশ্চয়ই মনে আছে, শুধু খাতায় মেয়েটার নাম এন্ট্রি করতে আপনি ভুলে গেছেন। শুনতে পেলাম মিসেস ডেলি ওলাফকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? বউয়ের সঙ্গে কথা বলতে গিয়ে ওলাফের স্বর পাল্টে গেল। মনে হয় ব্র্যানসন ছোকরা আজ রাতে ওর ফ্লাস্কে হুইস্কি নিয়ে এসছে। না স্যার। ওলাফকে লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠলাম। যা অবস্থা তাতে আমার হুইস্কির দরকার, কিন্তু সঙ্গে তো এক ফোঁটাও নেই। মোদ্দা কথা হলো 14 নম্বর ড্রয়ারে একটি সোনালি চুল মেয়ের বডি রয়েছে, যার নামটা আপনি খাতায় টুকতে ভুলে গেছেন। আরে বাবা, এরকম ভুল আমার কি করে হবে? ওই তো মেয়েটা চোখের সামনেই রয়েছে, বিশ্বাস না হলে সচক্ষে এসে দেখে যান। ওহ, তাই করতে হবে দেখছি খোকা। তুমি আমার নামে বিরাট বদনাম দিচ্ছ। ও এত জোরে রিসিভারটা নামিয়ে রাখলো যে আমার কানের পর্দা কেঁপে উঠল। অত্যন্ত শান্তভাবে ফোন নামিয়ে রাখলাম। আর এক ঢোক কফি খেয়ে সিগারেটের প্যাকেটের দিকে আবার হাত বাড়ালাম, আর তখনই লক্ষ্য করলাম ইতিমধ্যে 3টে সিগারেট ধরিয়ে ফেলেছি এবং অ্যাশট্রে থেকে সেগুলোর ধোঁয়া এঁকে বেঁকে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ক্লিষ্ট হাসি হেসে ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য 2টো টান দিয়ে সিগারেটটা নিভিয়ে দিলাম। ঝোড়ো সমুদ্রে টলমলে জাহাজের মাস্তুলের মতো ওর খোঁড়া পা নিয়ে ওলাফ এসে হাজির হলো। ওর আগুন ঝরা দৃষ্টির উত্তর দিলাম হাসি দিয়ে। যতখানি সম্ভব আশ্বাস ঢেলে দিলাম সে হাসিতে। তারপর ওকে ইশারা করলাম লাশ ঘরের দিকে। সুইং ডোর ঠেলে ওলাফ লাশ ঘরে ঢুকলো, আমি ঠিক ওর পেছন পেছন। 14 নম্বর ড্রয়ারটা এখনো হাট করে খোলা। ও ড্রয়ার পর্যন্ত যাওয়ার কষ্টটা করলো না, বরং ড্রয়ারটার দিকে এক পলক দেখেই বিদ্যুৎ গতিতে আমার দিকে ঘুরে দাঁড়ালো, একদম মুখোমুখি। ওর আগে গর্জে উঠল, আমার আমার বয়সটা যদি 20 বছর কম হতো না ছোকরা, তোমার নাকটা আমি থেঁতলে দিতাম। তোমার সাহস আছে বলতে হবে? সময় নেই অসময় নেই একটা ক্লান্ত বুড়ো মানুষকে এই হতচ্ছাড়া জায়গায় টেনে এনেছো। আর আমি ভাবতাম আজকালকার ছেলে ছোকরার মধ্যে তুমি অনেক ভালো। কিন্তু মিস্টার ডেলি, আর কিন্তু বলে লাভ নেই ছোকরা, তোমার নামে আমি রিপোর্ট করব। উদ্ভ্রান্তের মতো আবার তাকালাম 14 নম্বর ড্রয়ারের দিকে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটাকে, সোনালি চুল, সুন্দরী এবং মৃত। আমাকে ঠেলা মেরে সরিয়ে ওলাফ চলে যেতে চাইছিল ঘর থেকে। আমি ওর হাত চেপে ধরলাম। ভয়ে আমার অবস্থা তখন মুরগির ছানার মতো, পারলে পালক সমেত খোলস ছেড়ে দিই। শুনুন শুনুন শুনুন, মেয়েটাকে আপনি দেখতে পাচ্ছেন তো? আমি জানি স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমার গা থেকে হাত সরাও, ওলাফ চেঁচিয়ে জবাব দিল। ঠিক যা আছে আমি তাই দেখতে পাচ্ছি, একটা খালি ড্রয়ার, তোমার ঠিক ফাঁপা মগজের মতোই খালি। আমি ওর হাত খামচে ধরলাম, প্রাণ গেলেও ছাড়ছি না। এই আপনি কি ধরনের ঠাট্টা করছেন? আমার মাথায় ঢুকছে না। ঠিক তাই, ঠিক, আমারও মাথায় ঢুকছে না। তবে তোমার ঠাট্টাটা নেহাতি বস্তা পচা। তাহলে আপনি ড্রয়ারটার দিকে আরেকটিবার দেখুন, আর এই খামখেয়ালিপনা বন্ধ করুন। শোনো ছোকরা, আমার যা দেখার আমি দেখেছি। কোনো গর্ধব দামড়া ছাড়া এক বুড়োকে রাত বিরেতে তার বাড়ি থেকে কেউ বেরোতে বলবে না। এক ঝটকায় ওলাফ হাত ছাড়িয়ে নিল, ঝড়ের মতো দরজা পার হয়ে বেরিয়ে গেল। সদর দরজায় যখন পৌঁছলো, ঘুরে দাঁড়িয়ে আঙুল তুলে শাসালো আমাকে। হাড় হাভাতে বজ্জাত ছোকরা, কাল থেকে অন্য চাকরি খুঁজতে শুরু করো। এ কথা বলে ও চলে গেল। ওলাফকে অনুসরণ করে আমি পাশের ঘর পর্যন্ত এসেছিলাম। এবার ঘুরে তাকালাম লাশ ঘরের দিকে। একটা হতাশার আর্তনাদ বেরিয়ে এলো আমার মুখ থেকে।
কাঁচের সার্সি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ZL এখনো 14 নম্বর ড্রয়ারেই রয়েছে। লক্ষ্মী মেয়ে আমার, আমি আপন মনেই বিড়বিড় করলাম। ভ্যানিশ হয়ে যাও দেখি। এই আমি চোখ বন্ধ করছি, সেই ফাঁকে কেটে পড়ো তো দেখি। চোখ বন্ধ করলাম, আবার খুললাম, না, মেয়েটা যায়নি, ড্রয়ারেই রয়েছে। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে গিয়ে ধপ করে চেয়ারটায় বসে পড়লাম, কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না, কারণ কাজের ব্যস্ততার ইঙ্গিত দিয়ে দরজায় কলিং বেল বেজে উঠল। আচমকা তীক্ষ্ণ শব্দে চেয়ার ছেড়ে প্রায় হাতখানেক লাফিয়ে উঠেছিলাম। চেয়ারটা পায়ে লেগে ছিটকে গেল মেঝেতে। স্মিথ আর ম্যাকলিন তখন শতছিন্ন পোশাক পরা এক বুড়োকে স্ট্রেচার থেকে নামিয়ে রাখছে মার্বেল পাথরের টেবিলে। বেচারা এক চলন্ত ট্রাকের সামনে গিয়ে হাজির হয়েছিল। স্মিথ বলল, কোনো আইডেন্টিফিকেশন নেই, জন ডো নাম দিয়ে এটাকে বরফ ঘরে ঢুকিয়ে দাও। একেবারে থেঁতলে গেছে তাই না ব্র্যানসন? জন ডোর ওপর থেকে চাদরটা সরিয়ে নিয়ে দাঁত বের করে হাসল স্মিথ। ও সবসময় আমার সঙ্গে এরকম বজ্জাতি করে, কারণ ও জানে আমার পাকস্থলী তেমন মজবুত নয়। হ্যাঁ, তা যা বলেছ, আমি বললাম। ঠোঁটের ওপর থেকে ঘাম মুছে নিলাম। তবে ওই মেয়েটার মতো নয়, ওর গায়ে কিন্তু এতটুকু দাগ পর্যন্ত নেই জানো। মেয়ে? হ্যাঁ, আগ্রহ ঝরে পড়ল আমার কণ্ঠস্বরে। সুন্দর সোনালি চুল মেয়েটা, 14 নম্বর ড্রয়ারে যে আছে। স্মিথ ও ম্যাকলিন দুজনেই বাইরে টেনে বের করা খোলা ড্রয়ারটার দিকে দেখলো, তারপর তাকালো পরস্পরের চোখে। টুলি ভাই, তোমার শরীর ঠিকঠাক আছে? ম্যাকলিন বলল। আমি জবাব দিলাম, হ্যাঁ, ভালোই তো আছে। কেন বলো তো? না মানে কোনো ঘুমের গন্ডগোল হয়নি তো, বা এই কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখোনি তো? কই না তো। কিন্তু 14 নম্বরের মেয়েটা, তোমরা যদি ওকে এনে না থাকো তাহলে হয়তো কলিন্স আর স্নেভলি এনেছে। ওরাই তাহলে মেয়েটা সম্পর্কে খবর টবর দিতে পারে। স্মিথ আর ম্যাকলিন আমার কাছ থেকে কিছুটা সরে গেল। তারপরেই স্মিথের দম ফাটা হাসি লাশ ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। সুন্দরী মেয়ে, সোনালি চুল, 14 নম্বর ড্রয়ার, যেখানে ওই হতভাগী ছিটেল বুড়িটা ছিল। ঠিক ঠিক আছে ব্র্যানসন, বুঝেছি। ম্যাকলিন হতভম্ব হয়ে তার সঙ্গীর দিকে তাকালো। বুঝেছি মানে? আরে খুব সহজ। স্মিথ যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেচারা টুলির এখানে একা একা খুব একঘেয়ে লাগে, তাই আমাদের সাথে একটু মজা করার জন্য গল্প ফেঁদেছে। কি বলো টুলি? স্পষ্টই বোঝা গেল মেয়েটাকে ওরা দেখতে পাচ্ছে না, আর পাবেও না। হঠাৎ বুঝতে পারলাম আমি যদি আরও জোর করি তাহলে বিপদটা শেষ পর্যন্ত আমারই হবে। সুতরাং মাখন তোলা দুধের মতো সাদা হাসিতে ফেটে পড়লাম। যা বলেছে, খাটুনির কষ্টটা তো একটু ভুলতে হবে। স্মিথ কনুই দিয়ে খোঁচা মারল আমার পাঁজরে। দেখো টুলি ভায়া, এই ঠান্ডা লাশ যেন আবার গরম হয়ে না ওঠে। এই কথা বলে সে আরেক দফা হাসি হেসে চলে গেল। কিন্তু স্মিথের পেছন পেছন বেরোনোর সময় ম্যাকলিন বার কয়েক ঘাড় ফিরিয়ে চিন্তিত দৃষ্টি ছুঁড়ে গেল আমার দিকে। আমার অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজাটা বন্ধ হলো। এই মুহূর্তে আমার সঙ্গীর ভীষণ প্রয়োজন। লাশ ঘরে আমি একা জীবিত প্রাণী একথা ভেবে এই প্রথম আমার পাকস্থলী যেন কুঁকড়ে ছোট হয়ে গেল, ঠিক শুকনো খেজুরের মতো। এত সাবধানে 14 নম্বর ড্রয়ারকে পাশ কাটিয়ে চলে এলাম যেন এক গভীর খাদের ওপর দিয়ে ভঙ্গুর কাঁচের সেতু পার হচ্ছি। চলে যাও বলছি, জেডেলকে লক্ষ্য করে চাপা গলায় বলে উঠলাম। তুমি মোটেই সত্যি নও, এমনকি মৃতদেহ পর্যন্ত নও। নিছকই একটা ছায়া, যে ছায়া আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। সুতরাং কেটে পড়ো। যাকে উদ্দেশ্য করে এত কথা বলা সে কিন্তু নির্বিকার রইল, বরং অস্তিত্বহীন একটা মৃতদেহের সঙ্গে এ কেমন সুরে কথা বলছি তা ভেবে আমি নিজেই ভয় পেলাম।
পাশের ঘরের টেবিলে ফিরে এসে বসলাম। কয়েক সেকেন্ড এক বিচিত্র কাঁপুনি বয়ে গেল আমার শরীরে। তারপর একটা উৎসাহী চিন্তা ঝলসে উঠল মনের মধ্যে। হয়তো ওলাফ টেলি, স্মিথ ও ম্যাকলিন সবাই মিলে আমার সঙ্গে মজা করছে। হয়তো ZL এর মৃতদেহটা কলিন্স স্নেভলি নিয়ে এসছে, কারণ দিনের বেলা ওরাই লাশ এনে জমা দেয়। তারপর হয়তো ওরা ভেবেছে এই কলেজের ছোকরাকে ভয় দেখিয়ে দারুণ একটা মজা পাওয়া যাবে। মেজাজটা সামান্য ভালো হলো। হাত বাড়িয়ে রিসিভারটা তুলে নিয়ে জেড লরেন্সকে ফোন করলাম। জেড আমার বাবার গল্ফ খেলার সঙ্গী এবং হোমিসাইড ডিপার্টমেন্টের সাদা পোশাকের ডিটেকটিভ। আমার সঙ্গে ওর ধারণা ভালোই, এবং সত্যি বলতে কি এই চাকরিটার জন্য ওই আমার হয়ে সুপারিশ করেছিল। জেড বাড়িতে ছিল না, 3টে থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি দিয়ে বেড়াচ্ছে। সুতরাং ফোন করলাম পুলিশ হেডকোয়ার্টারে। শুনলাম জেড সই করে বেরিয়ে গেছে, কিন্তু ওরা চেষ্টা করে লকার রুমে জেডকে পেল। টুলি ব্রানসন, মিস্টার লরেন্স। কেমন চলছে টুলি? একটা মুশকিলে পড়ে গেছি। হ্যাঁ, বলে ফেলো। ওর জোরালো মেজাজি স্বরে দ্বিধার লেশমাত্র নেই। হ্যাঁ, মানে মনে হচ্ছে একটা লাশের ব্যাপারে আমাদের রেকর্ড খাতে একটু গোলমাল হয়েছে। একটা মেয়ে, সোনালি চুল, নার্স, নামের আদ্যক্ষর ZL। তাহলে ওলাফ টেলিকে ফোন করে দেখো টুলি। হ্যাঁ স্যার, কিন্তু জানেন তো ডিউটি থেকে ছাড়া পাওয়ার পর ওলাফের কি অবস্থা হয়। এতক্ষণে ও স্বপ্নের দেশে পৌঁছে গেছে, আর আমি ওকে ঠিক এ সময় বিরক্ত করতে চাই না, ও ভীষণ ক্ষেপে যাবে। জেড দরাজ গলায় হেসে উঠল। না, বেচারাকে দোষ দেওয়া যায় না। মেয়েটার সম্বন্ধে তাহলে আর কিছু জানো না? না স্যার, যা বললাম শুধু তাই। মেয়েটা বেবারিশ নয়, আমি হলফ করে বলতে পারি। এরকম একটা মেয়ে, বিশেষ করে স্বাভাবিক কারণে যে মারা গেছে, বেসরকারি কবরখানায় যার যাওয়ার কথা তার তো এখানে আসার কথা নয়। সুতরাং মর্গে যখন এসেছে তখন মেয়েটা স্বাভাবিকভাবে মারা যায়নি, জেড বলল। সে ছাড়া আর কি হতে পারে? কেন, খুন? আর কিছু তো মাথায় আসছে না, আমি বললাম। মেয়েটা নিশ্চয়ই সন্দেহজনক কারণে মারা গেছে। ঠিক আছে টুলি, দেখছি তোমার জন্য কি করতে পারি। স্যার, আপনাকে কষ্ট দিতে হচ্ছে বলে ভীষণ খারাপ লাগছে। কষ্টের কি আছে? গোটা দুয়েক টেলিফোন করলেই কামফাতে হয়ে যাবে। ধন্যবাদ মিস্টার লরেন্স। ফোন রেখে দিলাম। জেড লরেন্সের টেলিফোনের অপেক্ষা করতে করতে উঠে গেলাম লাশঘরের দরজার দিকে। ধীরে ধীরে সারসির ফাঁক দিয়ে নজর চালিয়ে নিশ্চিন্ত হতে চাইলাম যে 14 নম্বর ড্রয়ারে মেয়েটার ছায়া এখনো রয়েছে। হ্যাঁ, রয়েছে। পা টেনে আবার ফিরে এলাম টেবিলের কাছে। মনে হলো আমি যেন এক ক্লান্ত বৃদ্ধ মানুষ। শেষ পর্যন্ত ফোন যখন বাজলো, আমি ছোঁ মেরে রিসিভার তুলে নিলাম। সিটি মর্গ, টুলি ব্রানসন বলছি। আমি জেড, টুলি। আপনি কি? হোমিসাইড থেকে কোনো খবর নেই টুলি। ZL নামে কোনো সোনালি চুল মেয়ে গত 24 ঘন্টায় খুন হয়নি। ও, সত্যিকারের একটা যন্ত্রণার আর্তনাদকে মাঝপথে টুটি টিপে থামিয়ে দিলাম। টুলি, নার্সদের খাতাপত্রেও খোঁজ নিলাম। তোমার বর্ণনা মতো একজন নার্সকে পাওয়া গেছে। যুবতী, সোনালি চুল, সবে ট্রেনিং শেষ করেছে। ওর নাম জেলা ল্যান্ট্রি। থাকে 711 নম্বর ইস্টল্যান্ড অ্যাভিনিউতে। সম্প্রতি সিটি হসপিটালে কাজে ঢুকেছে। যদি ওর কোনো বিপদ আপদ হয়ে থাকে তাহলে গত আধ ঘন্টায় হয়েছে, কারণ কিছুক্ষণ আগেই শিফট বদলের সময় ও ডিউটি শেষ করে বাড়ি রওনা হয়ে গেছে। জেডের কথা ও 14 নম্বর ড্রয়ারের ছায়া যোগ করলে একটাই অবিশ্বাস্য উদ্ভট সম্ভাবনা বাকি থাকে। সেটা এতই ভয়ঙ্কর ও অপার্থিব যে আমার মাথার চুল ছুঁচের মতো খাড়া হয়ে উঠল। মিস্টার লরেন্স, আমার যেন কেমন মনে হচ্ছে জেলা ল্যান্ট্রি কোনোদিনই বেঁচে বাড়ি ফিরবে না। মানে কি বলছো কি তুমি? এন্ডারের চতুর্থ মায়াবিনী যে ড্রয়ারে আমার কথা জড়িয়ে গেল। বুড়িটার মন ভীষণ নরম ছিল, কখনো লোকের ক্ষতি করতো না, শুধু ভালো করতো।
কি আবোল তাবোল বকছো? তীক্ষ্ণ গলায় জানতে চাইল জেড। টুলি, তুমি নেশা করছো নাকি? না স্যার। শরীর শরীর ঠিক আছে তো? আমি মানে হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ মিস্টার লরেন্স। 20 মিনিট পরে আমার ঝরঝরে 4 চাকা ইস্টল্যান্ড এভিনিউতে এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে নম্বর খুঁজতে খুঁজতে পা চালালাম। বুঝলাম ঠিক জায়গাতেই এসেছি। 711 নম্বর সহজেই পেয়ে গেলাম। একটা ছোট্ট সাদা রঙের বাড়ি, সঙ্গে লাগোয়া ছোট্ট উঠোন। জায়গাটা অন্ধকার, নির্জন, শান্ত। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে যখন গর্ধব মনে হচ্ছে, তখন হঠাৎই সামনের চৌরাস্তা থেকে ডিজেল ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখি একটা সরকারি বাস ভারী শরীর নিয়ে দূরে মিলিয়ে যাচ্ছে। একটা দলছুট মেপল গাছের ছায়া দাঁড়িয়ে দেখলাম একটা মেয়ের ছায়া শরীর ইস্টল্যান্ড এভিনিউ ধরে আমারই দিকে আসছে। মেয়েটা হঠাৎ টের পেল ওর পেছনে কেউ আসছে, তাই তাড়াতাড়ি পা চালাতে শুরু করলো। লোকটাও চলার গতি বাড়িয়ে দিল। মেয়েটা যখন পেছন ফিরে তাকালো, আরো জোরে পা চালালো। বলতে গেলে এখন সে ছুটছে। ফুটপাতে লোকটার পায়ের শব্দ স্পষ্ট দ্রুত লয়ে বাজতে লাগলো। সে মেয়েটার ঘাড়ের ওপর এসে পড়তে মেয়েটার শুরু করা চিৎকার মাঝপথেই থেমে গেল। মেপল গাছের আড়াল থেকে আমি এমনভাবে ছুটে গেলাম যেন যুদ্ধের দামামা আমাকে রক্তের হোলি খেলায় যোগ দেবার জন্য হাতছানি দিয়ে ডাকছে। লোকটা আমার পায়ের শব্দ পেয়ে মেয়েটাকে ছেড়ে দিল। আমি সরাসরি গিয়ে লোকটার উপরে পড়লাম। আমার কাঁধ ওর পেটে আঘাত করলো। লোকটা সজোরে একটা হাঁটু তুলল। আমার আঘাতটা থুতনিতে এসে লাগলো। আমি ফুটপাতে বসে পড়লাম, আর লোকটা ঘুরে দাঁড়িয়েই ছুটে পালালো। দুটো শক্ত অথচ কোমল হাত আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। এই প্রথম আমি জিলা ল্যান্ট্রির চোখের দিকে তাকালাম। ছায়াময় রাতে ওর কৃতজ্ঞতা মাখানো ধোঁয়াটে চোখ ভারী সুন্দর দেখাচ্ছে। আপনার লাগেনি তো? দম ফিরে পেয়ে প্রশ্ন করলাম। না, ঠিক আছি। আপনি? না না, আমার কিছু হয়নি। মেয়েটি ক্রমশ আস্থা ফিরে পাচ্ছে। ভাগ্যিস আপনি ঠিক সময় এসে পড়েছিলেন। আমি মানে দিক থেকেই যাচ্ছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। ওই লোকটার নামে পুলিশে রিপোর্ট করে লাভ নেই, কারণ মুখ দেখতে পাইনি, ওরা ধরতে পারবে না। আমি বাড়ি যাচ্ছিলাম, ও বলল। একটু এগিয়েই আমার বাড়ি। আমরা হাঁটা শুরু করলাম। মেয়েটা বলল ওর নাম জিলা, আর আমিও বললাম আমার নাম টুলি। ওর বাড়ির দরজায় পৌঁছে আমরা পরস্পরের চোখের দিকে তাকালাম। আমি জানতে চাইলাম কখন ওকে ফোন করলে কোনো অসুবিধা আছে কিনা। এরপর গাড়ি করে ফিরে আসার সময় আমি শীষ দিতে শুরু করলাম। মর্গে ফিরে এসে সোজা এগিয়ে গেলাম 14 নম্বর ড্রয়ারের দিকে। আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে জিলা ল্যান্ট্রির ছায়া ড্রয়ারে আর দেখা যাবে না, কারণ এইমাত্র ওকে মৃত্যুর করাল গ্রাস থেকে উদ্ধার করা হয়েছে। সুতরাং 14 নম্বর ড্রয়ারের কাছে দাঁড়িয়ে ভালো করে অনেকক্ষণ ধরে দেখলাম। না, আমার অনুমানে অন্তত কোনো ভুল হয়নি। জিলা ল্যান্ট্রির ছায়া ড্রয়ারে আর নেই। নতুন যে মেয়েটা রয়েছে, তার মাথায় একরাশ সুন্দর লাল চুল।